আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি চাঁদগাজী হাই স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্যাম্পাস থেকে। আমি মোর্শেদ হোসেন, প্রভাষক বাংলা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বৈশ্বিক যে সংকট চলছে করোনা ভাইরাসের কারণে তোমাদের সাথে আমরা সরাসরি সম্পৃক্ত না থাকলেও অনলাইন ক্যাম্পাসের মাধ্যমে তোমাদের সাথে সম্পৃক্ত আছি। তো বর্তমান এই করোনা ভাইরাসের এই সংকটের পাশাপাশি সারা দেশে অন্য একটি সংকট দেখা দিয়েছে, সেটি ইতিমধ্যে তোমরা জেনেছ। বেশ কিছু কিশোর গ্যাং এবং নতুনভাবে আবার দেখা দিচ্ছে আমাদের সারা বাংলাদেশে আলোচিত একটি বিষয়, সেটি হচ্ছে নারীর প্রতি যে আমাদের যে সহমর্মিতা ভাব থাকার দরকার ছিল, কিন্তু সেটি দেখা যাচ্ছে না। আমার বিশ্বাস, আমার যে নতুন যে ছাত্রছাত্রীরা, আজকে আমরা তোমাদের সাথে যে ক্লাসটি নেব সেটি হচ্ছে একাদশ শ্রেণীর ক্লাস। এই একাদশ শ্রেণীর যে ছাত্রছাত্রীরা, স্বাভাবিকভাবে তোমরা মাত্র কৈশোর কালীন সময় এখনও আমি বিশ্বাস করি তোমাদের। তো সেই হিসেবে আমি প্রথমে তোমাদেরকে একটু সাবধান করছি, আমাদের যেন এই কোনো কিশোর গ্যাংয়ের সাথে আমরা যেন সম্পৃক্ত না হই। এটি যদি কোনো কারণে তোমরা এই গ্যাংয়ের তোমাদের কোনো বন্ধুবান্ধব থাকে, তাহলে তাদের থেকে দূরে থাকতে হবে। কারণ সরকার অচিরে যে কোনো সময় কিশোর গ্যাংয়ের উপর যে পদক্ষেপগুলো গ্রহণ করবে, সেই সময় তুমি যে কোনো সময় বিপদগ্রস্ত হয়ে যেতে পারো। আমি আশা রাখবো এই সকল বিষয়গুলো থেকে তোমরা দূরে থাকবে। আর পাশাপাশি আমাদের যে মা বোন আছে, তাদের প্রতি একটু শ্রদ্ধাশীল হতে হবে। তাদের প্রতি আমাদের মায়ের দৃষ্টিতে, তাদের প্রতি আমার বোনের দৃষ্টিতে, তাদের প্রতি আমার খালার দৃষ্টিতে, এই দৃষ্টিভঙ্গি যতক্ষণ পর্যন্ত এবং কাছের বন্ধু যদি আমি মনে করতে না পারি, তাহলে আমরা যে কোনো সময় আমাদের ভেতরে যে মানবিকতা বোধটুকু যদি আমরা হারিয়ে ফেলি, তাহলে আমরা মানুষের কাতারে থাকবো না। আজকে আমরা তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো, আমি আজকের আলোচ্য বিষয় হচ্ছে একাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র। এই প্রথম পত্রের তোমরা ইতোমধ্যে জেনেছো, আমরা বাংলা যে আমাদের বাংলা যে সাহিত্য পাঠ আছে, এই পাঠের আমাদের সিলেবাস অনেকটা পরিবর্তন হয়েছে। এই পরিবর্তিত একটি বিষয় যেটি ইতোপূর্বে বইগুলোতে তোমরা পাওনি, সেটি হচ্ছে বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন। আর এই প্রবন্ধটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তোমরা জানো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে বাংলা সাহিত্যের যে সার্থক উপন্যাস এবং সাহিত্য সম্রাট যাকে আমরা বলি। বাংলা সাহিত্যের প্রথম যে সার্থক উপন্যাসটি রচনা করেছেন দুর্গেশ নন্দিনী, সেই দুর্গেশ নন্দিনীর রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এর আগে উপন্যাস রচিত হয়েছে প্যারীচাঁদ মিত্রের হাতে, আলালের ঘরের দুলাল, কিন্তু সেটি সার্থক উপন্যাস ছিল না। আর এই সার্থক উপন্যাস, যেটা উপন্যাসের সমস্ত যে কাঠামো, যে নিয়ম এবং কানুন পালন করে যে উপন্যাসটি রচিত হয়েছে, সেটা হচ্ছে দুর্গেশ নন্দিনী। তাই আমরা এই সার্থক উপন্যাসের রচয়িতা এবং বাংলা সাহিত্যে যে মানুষটিকে সাহিত্য সম্রাট হিসাবে অভিহিত করেছেন, তিনি হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যাক, আজকে আমরা সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি প্রবন্ধ নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি। সেটি এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং মৃত্যুবরণ করেছেন 1894 খ্রিস্টাব্দে। যদি হিসেব করা হয়, প্রায় আজ থেকে প্রায় 120 বছর, আমরা যদি হিসেব করি, প্রায় 120 বা 25 বছর পূর্বে যে মানুষটি আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন, কিন্তু তারপরও আজকের এই দিনে এইক্ষণে আমরা তার সৃষ্টি কর্মকে নিয়ে আমরা তোমাদের সামনে কথা বলছি। তাহলে দেখো, একজন মানুষ যদি তার সৃষ্টি কর্মটি যদি সত্যিকার অর্থে মানবতার কল্যাণে লেগে থাকে অথবা মানুষের কল্যাণে লাগে, এটি যদি যুগ থেকে যুগকে, কাল থেকে কালকে অতিক্রান্ত করতে পারে, তাহলে সেই মানুষটি টিকে থাকবে। তো আজকে আমি এই কথাটি বলছি এই জন্যই, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উল্লেখযোগ্য অনেকগুলো রচনা রয়েছে, আমি সেই রচনা নিয়ে কথা বলছি না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম কোথায়, সেই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সাথে কথা বলছি না, কারণ এটি তার জন্ম সংক্রান্ত বিবরণীটি তোমাদের নিজস্ব যে টেক্সট বুক রয়েছে, সেই টেক্সট বুকের মধ্যে আছে। আজকে আমি সরাসরি তার যে বাংলার নব্য লেখকদিগের প্রতি তিনি যেই উপদেশমূলক যে প্রবন্ধটি রচনা করেছেন, সেখানে 12টি উপদেশ তিনি দিয়েছেন। সরাসরি সেই 12টি উপদেশ নিয়ে আমি তোমাদের সামনে কথা বলবো। প্রথমে যে কথাটি বলছিলাম, তিনি 100 বছর পরেও তাকে আমরা স্মরণ করছি। এটির মূল কারণ হচ্ছে
তিনি সাহিত্যিক ছিলেন, তিনি সাহিত্য সম্রাট ছিলেন। আর সাহিত্য সম্রাট হিসেবে বাংলা সাহিত্যের যে উদীয়মান বা নবীন রাইটার যারা আছেন বা লেখক যারা আছেন তাদের ব্যাপারে তিনি পরামর্শ দিতেই পারেন, উপদেশ তিনি দিতেই পারেন। সেই উপদেশগুলো কি হতে পারে সেটি নিয়ে আমরা একটু দেখব। তার পুরো প্রবন্ধের মধ্যে আমরা যেটি পেয়েছি সেটি হচ্ছে, আমি প্রথমে বলছি এটি উপদেশমূলক একটি প্রবন্ধ। তো এটি মূলত প্রকাশিত হয়েছিল 1885 সালে। তার বিভিন্ন প্রবন্ধ নামক গ্রন্থে পরবর্তীতে এটা অন্তর্ভুক্ত হয়েছে। সর্বপ্রথম এটি রচনাটি প্রকাশিত হয় প্রচার পত্রিকায়। এই বাংলার নব্য লেখকদিগের প্রতি যে নিবেদন, এই প্রবন্ধটি প্রথম যেই পত্রিকায় প্রকাশিত হয়েছিল সেই পত্রিকাটির নাম হচ্ছে প্রচার। আর সেটি প্রকাশিত হয়েছিল, আমি যেটি বলছি, তার মৃত্যুর খুব একটা বেশি সময় না, প্রায় 9 বছর পূর্বে 1885 সালে এটি প্রথম প্রকাশিত হয়েছে। পরবর্তীতে অবশ্যই যেখানে আমরা অন্তর্ভুক্ত করা হয়েছে সেটি হচ্ছে বিবিধ প্রবন্ধ নামক যে গ্রন্থ আছে সেই প্রবন্ধের মধ্যে এটি সংকলিত আছে। তো আমি আগে বলছি কিছু উপদেশমূলক প্রবন্ধ। তো প্রথমে যেটা বলছি, তিনি 12টি উপদেশ দিয়েছেন নতুন নবীন লেখকদের জন্য। এর একটি প্রথম উপদেশ ছিল, যশের জন্য লিখবেন না, যশ খ্যাতির জন্য না লেখার জন্য তিনি বলেছেন। কিন্তু এটি কেমন কথা? যশ বা খ্যাতির জন্য আমরা লিখবো না, আমি তো খ্যাতিমান হতে চাই, আমি যশস্বী হতে চাই। কিন্তু বঙ্কিমের কথা হচ্ছে, আপনি যশের জন্য লিখবেন না, খ্যাতির জন্য লিখবেন না। আর লেখাটি যদি সত্যিকার অর্থে ভালোভাবে লেখা হয় তাহলে অটোমেটিকলি আপনার খ্যাতি আসবে, আপনার যশ আসবে। এই জন্য আমরা অনেক রাইটের প্রথমে আমরা মনে করি আমি যদি একেবারে খ্যাতিমান হয়ে উঠতে পারি, প্রথমে আমার স্বপ্ন থাকে আমি খ্যাতিমান হয়ে যাব, একেবারে আজকে কালকে কাট মার করে দ্রুত খ্যাতিমান হওয়ার জন্য যে আমাদের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা থেকে তিনি একটু বিরত থাকার জন্য আমাদেরকে এক প্রথম উপদেশ তিনি সেটি দিয়েছেন, যে যশের জন্য না লেখার জন্য। অর্থাৎ উৎকৃষ্ট সাহিত্য রচনার উদ্দেশ্য সৌন্দর্য সৃষ্টি। আমি সৌন্দর্য সৃষ্টি করব, আমি আমার মনের কথাটা হাজার হাজার বা লক্ষ লক্ষ পাঠকের মনের কথার সাথে আমি একীভূত করে দেব। সেক্ষেত্রে আমার কোনো স্বার্থ থাকবে না, আমার কোনো উদ্দেশ্য থাকবে না। এই বিষয়টি তিনি মাথায় রেখে লেখার জন্য বলেছেন। দ্বিতীয় বিষয় যে উপদেশটি তিনি দিয়েছেন সেটা হচ্ছে, টাকার জন্য লিখবেন না। তখনকার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়রা যখন লেখালেখি করতেন তখন কিন্তু ইউরোপ সহ পৃথিবীর অন্যান্য যে দেশগুলো আছে বা দেশগুলো আছে সেই সকল কান্ট্রিতে কিন্তু লেখালেখি কিন্তু টাকার জন্য অনেকে লিখতেন। কিন্তু বঙ্কিমের পরামর্শ হচ্ছে, উপদেশ হচ্ছে যে টাকার জন্য না লেখার জন্য, অর্থের জন্য না লেখার জন্য। এখানে তিনি একটি কথা বলেছেন, যাহারা অন্যের উদ্দেশ্যে লেখেন তাহাদিগকে যাত্রাওয়ালা প্রভৃতি নিচ ব্যবসায়ীদের সঙ্গে গণ্য করা যাইতে পারে। বঙ্কিমের কথা হচ্ছে, যারা টাকার জন্য লিখিবেন বা অর্থ উপার্জনের জন্য লিখিবেন তাদেরকে বলা হচ্ছে, অনেকে যাত্রা গান রচনা করেন বা যাত্রা পালা রচনা করেন। এই যাত্রা পালার যে রাইটার যারা আছে তাদের সাথে তিনি তুলনা করতে চেয়েছিলেন। এই জায়গাটি তাহলে দ্বিতীয় বিষয় হচ্ছে, টাকার জন্য আমরা লিখব না। নতুন রাইটার অনেকে তোমরা হয়তো সৃষ্টি হবে, তোমরা অনেকে একসময় লিখতে লিখতে বিখ্যাত হয়ে যাবে, কিন্তু সেই ক্ষেত্রে প্রথমে আমি টাকা উপার্জন করার জন্য যদি লিখতে যাই তাহলে আমার সাহিত্যের মান কমে যাবে, আমার সাহিত্যের মান ক্ষুণ্ণ হবে, সেটি কারোত্তীর্ণ হওয়ার সম্ভাবনা খুব কমে থাকবে। যাই হোক, এরপরে যে বিষয়টি আছে সেটা হচ্ছে মানুষের মঙ্গলের জন্য লিখবেন। এটা খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। মানুষের মঙ্গলের জন্য যদি আমরা লেখার ক্ষেত্রে যদি আমরা দেখি, যেমন আমরা বলতে পারি আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, যিনি আমাদের জাতীয় কবি, তিনি সমস্ত ধারা বা ট্র্যাক ব্যঙ্গে বা রবীন্দ্রনাথের এত প্রভাব প্রতিপত্তি ছিল যে সময় লেখালেখি শুরু করেছেন, সেই সময় তিনি দেশপ্রেম, দেশাত্মবোধ এবং দেশের স্বাধীনতার জন্য তিনি লিখলেন এবং সমস্ত ধারার বিরুদ্ধে একটা বিদ্রোহ রচনা করলেন বা বিদ্রোহ ঘোষণা করলেন। তাহলে সেই জায়গায় দেখা যাচ্ছে ব্রিটিশের বিরুদ্ধে যে সংগ্রামটুকু ছিল সেই জায়গায় আমরা একটা বড় উদাহরণ আমরা দিতে পারি। মানুষের মঙ্গলের জন্য তিনি লেখালেখি শুরু করেছেন, মানুষের কল্যাণের জন্য লিখেছেন। আমরা আরেকটু যদি নজরুলকে বাদ দিয়ে আজকের বা আধুনিক লেখকদের কথা চিন্তা করি তাহলে দেখো, শামসুর রহমানের কথা আমরা বলতে পারি। শামসুর রহমান তিনি গণতন্ত্র নিয়ে প্রচুর লেখালেখি করেছেন। তিনি আমাদের ৭১-এর স্বাধীনতা সংগ্রাম নিয়ে অনেকগুলো রচনা করেছেন। তিনি আমাদের ৫২-এর ভাষা আন্দোলনের উপর অনেকগুলো লেখালেখি করেছেন।
এরা কিন্তু মূলত দেশে একটি পরিবর্তন ঘটানোর জন্য বা গণতন্ত্র স্টাবলিশড করার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, নজরুল বলি, আমরা শামসুর রহমান বলি, এই সকল রাইটাররা মানুষের কল্যাণের জন্য তিনি অহরহ রচনা করেছেন। তাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঠিক সেই জায়গাটাতে বলছে মানুষের মঙ্গলের জন্য লিখবেন, যাই লিখবেন সেটা মানুষের কল্যাণে আসুক, মানুষের মঙ্গলের জন্য যেন লেখা হয়, অন্য কোনো উদ্দেশ্যে সেটি যেন না লেখা হয়। এরপরে আরেকটি বিষয় তিনি আরেকটি পরামর্শ বা উপদেশ দিয়েছেন, সেটা হচ্ছে অসত্য ধর্মবিরুদ্ধ, পরনিন্দা পরপীড়ন। আমি আবার দেখাচ্ছি, অসত্য ধর্মবিরুদ্ধ, পরনিন্দা এবং পরপীড়ন এগুলো পরিহার্য। তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে সত্য ও ধর্ম হচ্ছে সাহিত্যের উদ্দেশ্য, সত্য এবং ধর্মটাই হচ্ছে সাহিত্যের উদ্দেশ্য। অসত্যটাকে অ্যাভয়েড করার জন্য বলছে, মানে মিথ্যা যেটাকে বলা হচ্ছে। তারপরে বলছে ধর্মের বিরুদ্ধে, ধর্ম বিরুদ্ধ। আমরা অনেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে আমরা কিন্তু ঋষি বঙ্কিম বলি। তিনি কিন্তু তখনকার সময় একজন রাইটার ছিলেন, আমরা সবাই জানি, যিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি যখন বিধবা বিবাহের প্রচলন করার জন্য আন্দোলন করছিলেন, সংগ্রাম করছিলেন, ঠিক সেই সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার আর এই রোহিণী নামক যে উপন্যাসটি আছে সেখানে কিন্তু লিখেছেন কলিকাতায় নাকি কোনো এক পণ্ডিত এসেছেন, তিনি নাকি মানে বিধবাদের বিবাহর প্রচলন করিবেন, এরকম লেখালেখি তিনি করেছিলেন। অর্থাৎ ধর্মের বিপক্ষে তার লেখাগুলোর মধ্যে আমরা কখনো দেখিনি, কিন্তু এই জন্য তিনি তার ধর্মের বিরুদ্ধে না যাওয়ার জন্য বলছেন। রোহিণী নামক এই লেখাটি যখন পাঠক খুব আন্তরিকতা দিয়ে গ্রহণ করছেন রোহিণী চরিত্রটিকে, কিন্তু সর্বশেষ তিনি ধর্মীয় দৃষ্টিভঙ্গির কথা বিচার করে কিন্তু সেখানে তিনি একটি নিশাকর চরিত্রের অবতারণা করে রোহিণীকে হত্যা করে গরুর গাড়ি বোঝাই করে, মানে পাপাচারী বেবিচারীদের বিচার কি হয় সেটাই তিনি সেখানে দেখিয়েছেন। যাই হোক, আমি সেদিকে এত লম্বালম্বি বিষয়ে যাচ্ছি না। ধর্মবিরুদ্ধ, পর নিন্দা, অন্যকে নিন্দা করা যাবে না, এরকম তার লেখালেখিগুলোর মধ্যে একটু সাবধান হতে। পরপীড়ন, এগুলো বলা হচ্ছে পরিহার করার জন্য বলছেন। সত্য ও ধর্মই হচ্ছে সাহিত্যের মূল উদ্দেশ্য। এরপরে আরেকটা বিষয় হচ্ছে যাহা লিখিবেন তা হঠাৎ ছাপাইবেন না। আমরা অনেকে এখনকার রাইটার যারা আছি, আমরা আজকে মানে রাইটারের সার্থকতা আমরা তখনই মনে করি যদি একটি লেখা আমি রচনা করলাম, রচনা করার সাথে সাথে সেটা একটা পত্রিকায় পাবলিশড হয়ে গেল বা একটা বইয়ের মধ্যে প্রকাশ হয়ে একটি গ্রন্থের মধ্যে ছাপা হলো। ছাপানোর পর আমাদের ভেতরে একটা নতুন মাত্রার অনুভূতি প্রকাশ পায়, আমাদের কাছে খুবই ভালো লাগে বিষয়টি। আসলে স্বাভাবিক বিষয়, এটি হওয়াটাই ন্যাচারাল বিষয়, মানব চরিত্রের একটি বিষয়। কিন্তু বঙ্কিম এই ক্ষেত্রে আমাদেরকে সাবধান করছেন, লেখক আমাদেরকে এই ব্যাপারে একটু সাবধান করা হচ্ছে যে এটা বলতে চাচ্ছেন যাহা লিখিবেন তা হঠাৎ ছাপাইবেন না, অর্থাৎ একটু অপেক্ষা করার জন্য মিনিমাম 6 মাস বা বছর খানিক সময় যদি আমরা এই ক্ষেত্রে অপেক্ষা করতে পারি, এরপরে যদি এটি আবার করা হয় দেখা যাচ্ছে অনেকগুলো ভুল ত্রুটি এই বিষয়গুলো এটার মাঝে ধরা পড়ে, তখন আমরা এটিকে আরেকটু আপগ্রেড করা যায়, এটিকে আরেকটু পরিবর্তন করা সম্ভব হয়। তো সেই বিষয় বলছে, এজন্য বলা হচ্ছে যাহা লিখিবেন তা হঠাৎ ছাপাইবেন না। বঙ্কিম তার প্রবন্ধের মধ্যে যে উপদেশটা দিয়েছেন 5 নম্বর উপদেশ ছিল যাহা লিখিবেন তা হঠাৎ ছাপাইবেন না। এরপরে একটি বিষয় আছে, সেটা হচ্ছে বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না। আমি এগুলো হচ্ছে সাধু ভাষায় রচিত বিদ্যা প্রকাশ। আমি জ্ঞানী, আমি বিদ্যার বা আমার ভেতরে যে বিদ্যা আছে সেটা প্রকাশ করার জন্য চেষ্টা না করার জন্য। অর্থাৎ আমরা অনেকে কী করি, পাণ্ডিত্য জাহির করি। আমরা সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা খুব সব কঠিন কঠিন শব্দগুলো আমরা ব্যবহার করি যে আমি বিদ্যান, আমি জ্ঞানী, এই বিষয়টি। কিন্তু দেখা যাচ্ছে বঙ্কিমের কথা হচ্ছে লেখার সরলতাটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আমি কত সরল, কত প্রাঞ্জল ভাষায় এটি উপস্থাপন করতে পারে আমার সাহিত্যকর্মটি পাঠকের কাছে, পাঠক কত সহজে এটি বুঝতে পারে, সেই বিষয়টির ব্যাপারে তিনি উপদেশ দিয়েছেন। যাই হোক, এরপরে আরেকটা বিষয় হচ্ছে অলঙ্কার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবেন না, বা অলঙ্কার প্রয়োগ। দেখা যাচ্ছে খুব বেশি মাত্রায় আমরা উপমা, অলঙ্কার এগুলো প্রয়োগ করি, এটা অনেক রাইটারে এগুলো ব্যবহার করে থাকেন। তো অতিমাত্রায় সেটি ব্যবহার না করার জন্য বলেছেন। আরেকটি বিষয় আছে, যেই বিষয়ে অধিকার নেই সেই বিষয়ে হস্তক্ষেপ অনুচিত। আমরা অনেক সময় আমার একটি বিষয় আমি লিখতে যাচ্ছি, দেখা যাচ্ছে এই বিষয়ে আমার কোনো
ইয়ে নেই, মানে জ্ঞানী নেই, বা আমার এই বিষয়ে খুব ভালো ধারণা নেই, আমি এই বিষয়ে খুব একটা এক্সপার্টও না, কিন্তু তারপর আমরা লেখার চেষ্টা করি। সেই ব্যাপারে বঙ্কিমের পরামর্শ হচ্ছেন বা যেটি আমাদেরকে উপদেশ দিয়েছেন, বলছে সেই বিষয় মানে হস্তক্ষেপ না করার জন্য। অর্থাৎ যে বিষয়ে আমি পার্টনার, যে বিষয় সম্পর্কে আমার খুব একটা ভালো অভিজ্ঞতা নেই, সেই বিষয়ে না লেখার জন্য তিনি পরামর্শ দিয়েছেন। আরেকটি বিষয় আছে, লেখার পর তা বন্ধুদেরকে পড়িয়ে শোনানোর জন্য বলছেন। আমরা একটা লেখা, আমি বা যে কোনো একটি গল্প লিখলাম, বা যে কোনো একটি কবিতা লিখলাম, বা যে কোনো একটি প্রবন্ধ লিখলাম, বা একটা ছড়া লিখলাম, লেখার পর এটি আমরা অনেক কবি আছেন, তার প্রথম পাঠক হচ্ছে তার ওয়াইফ, ঠিক না, এরকম হয়। আবার অনেক সময় দেখা যাচ্ছে তার ছেলে মেয়ে, এটা হচ্ছে দ্বিতীয় পাঠক, তৃতীয় পাঠক হচ্ছে বন্ধু বান্ধব। তো এক্ষেত্রে এটা উচিত হচ্ছে এদেরকে বারবার পড়ে শোনানোর পর যেটি তার ভালো লাগছে না এরকম কিছু বিষয় কাটছাট করা। তো সেক্ষেত্রে এই জন্য বলা হচ্ছে লেখার পর বন্ধুদেরকে পড়িয়ে শোনাবেন, শোনানোর পর যে বিষয়টি তাদের কাছে ভালো লাগবে না, ঠিক এরকম বিষয়গুলোকে অ্যাভয়েড করার জন্য বঙ্কিমের পরামর্শ দিয়েছেন। আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার সরলতা। কত সহজ সরল বিষয়, কত প্রাঞ্জল ভাষায় আমরা এই উপস্থাপন করতে পারি, সেটি হচ্ছে সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার সরলতা। সরলভাবে সেটা উপস্থাপন করা, এটা একটা বিষয়। আর বলছে কাহারও অনুকরণ না করার জন্য। আমরা অনেক সময় যে কাজটা করে থাকি সেটা হচ্ছে অনুকরণ করে থাকি, অনুকরণ প্রিয়তা থেকে অ্যাভয়েড করার জন্য। অনুকরণ প্রায় রাইটার এটা করে থাকে, কোনো একটা রাইটারকে আদর্শ হিসাবে সামনে রাখে, কিন্তু আমরা দেখি যেই রাইটারের নিজস্ব আছে, যেই রাইটারের বা যে লেখকের ক্রিয়েটিভিটি আছে, সৃজনশীলতা আছে, তিনি কিন্তু বিখ্যাত অটোমেটিকলি হতে পারেন। কিন্তু অন্য একটা রাইটারকে যদি, অন্য একজন লেখককে যদি সরাসরি ফলো করা হয় বা অনুকরণ করা হয়, দেখা যায় তার ভালো বিষয়গুলো আমরা গ্রহণ করতে পারি না, মন্দ বিষয়গুলো অনেক সময় গ্রহণ করা হয়। এজন্যই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরামর্শ হচ্ছে অনুকরণ না করার জন্য। সর্বশেষ যে পরামর্শ বা যে উপদেশটা তিনি দিয়েছেন, সেটা হচ্ছে যে কথা প্রমাণ দিতে পারিবেন না তা লিখিও না। অর্থাৎ প্রমাণ, একটা বিষয় হচ্ছে আমাকে প্রমাণ দিতে হবে, প্রমাণটা আমার হাতে ডকুমেন্ট, সকল ক্ষেত্রে প্রমাণটা এখানে লিখতে হবে না, কিন্তু প্রমাণটা আমার হাতে থাকতে হবে। আমি একটা বিষয়ের উপর লিখবো, একটি প্রবন্ধ লিখবো, একটি গল্প লিখবো, একটি ছোট গল্প লিখবো, অথবা একটা কবিতা লিখবো, সেক্ষেত্রে যে দালিলিক যে প্রমাণটা, সেই প্রমাণটা যেন আমার কাছে থাকে, সেই ব্যাপারটি বলছেন। সেটি সবসময় প্রদর্শন করতে হবে তাও না, কিন্তু কখনো কখনো এটি প্রদর্শনের প্রয়োজনীয় হতে পারে। এই ধরনের 12টি পরামর্শ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদেরকে দিয়েছেন। তো এই 12টি পরামর্শ দিয়ে বা 12টি উপদেশ নতুন লেখকদের জন্য যে দিয়েছেন, সেটির উপর আমাদের এই আলোচনা। তো আমরা একটু যে বিষয়টি আর একটু কথা বলবো, সেটা হচ্ছে এখান থেকে আমাদেরকে জ্ঞানমূলক প্রশ্নগুলো ধরতে হবে, পাশাপাশি অনুধাবনমূলক প্রশ্নগুলো আমাদেরকে ধরতে হবে এবং এটা তৈরি করতে হবে। তো উল্লেখযোগ্য বেশ কিছু বিষয়, আমি একটু গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, একটা হচ্ছে যশের জন্য লিখবেন না, এটা হচ্ছে একদম গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। আর একটা পয়েন্ট হচ্ছে অর্থের উদ্দেশ্যে লিখিতে গেলে লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হইয়া পড়ে। আরেকটা হচ্ছে যেটা হচ্ছে যাহারা অন্য উদ্দেশ্যে লেখেন তাহাদিগকে যাত্রাওয়ালা প্রভৃতি নিচ ব্যবসায়ীদিগের সঙ্গে গণ্য করা যাইতে পারে। এগুলো হচ্ছে উল্লেখযোগ্য পাঠ। আরেকটা হচ্ছে অন্য উদ্দেশ্যে লেখনী ধারণ মহাপাপ। অন্যের উদ্দেশ্যে বা অন্য কোনো আমার ভেতরে কোনো একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যে যদি আমি লেখনী ধারণ করি, এটি এক ধরনের মহাপাপ। যাহা লিখিবেন তা হঠাৎ ছাপাইবেন না। এখানে আমি উপদেশগুলো স্মরণ হয়েছিল। বিদ্যা থাকিলে তা আপনি প্রকাশ পায়, চেষ্টা করিতে হয় না। এগুলো গুরুত্বপূর্ণ লাইনের মধ্যে আছে। আরেকটা হচ্ছে অসময় বা শূন্য ভাণ্ডারে অলঙ্কার প্রয়োগ বা রসিকতার মতো পদার্থ আর কিছুই নাই। সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার হচ্ছে সরলতা। আরেকটা বিষয় হচ্ছে অনুকরণের দোষগুলো অনুকৃত হয়, গুণগুলি হয় না। এগুলো হচ্ছে এই প্রবন্ধের মধ্যে গুরুত্বপূর্ণ লাইন। এই লাইনগুলোকে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে, বিশ্লেষণ করলে আমরা অনেকগুলো বিষয় জানতে পারবো। আর হচ্ছে এখানে একেবারে বেশ কিছু আমি ছোট প্রশ্নগুলো নিয়ে একটু ধারণা দিচ্ছি। যেমন যদি জ্ঞানমূলক প্রশ্নগুলো ধরা হয়, সেক্ষেত্রে হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেছেন? আমাদের উত্তরটি বোর্ডের মধ্যে আছে 1838 সালে। আরেকটি প্রশ্ন করতে পারে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেছে? 1894 সালে।
তারপরে মানে আমরা যেটা বলছি যশের জন্য লিখলে কোনটি হবে না, মানে বলা হচ্ছে যশের জন্য যদি তুমি লিখো তাহলে লেখাটি ভালো হবে না। যশের জন্য লিখলে কোনটি হবে না, উত্তর হচ্ছে যশের জন্য লিখলে যশও হবে না, লেখাও ভালো হবে না। যশের জন্য লিখলে কি যশও হবে না, লেখাও ভালো হবে না। আরেকটি বিষয় আছে, বলছে কোনটি লেখকের পক্ষে অবনতিকর, যেটা হচ্ছে সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর। এখানে একটু বিষয় বলি, যেটা আমরা বলছি যাহা লিখিবেন তা হঠাৎ ছাপাইবেন না। যারা সমসাময়িক বিষয় লেখালেখি করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি প্রযোজ্য নয়। তারা কিন্তু একটি লেখা মাত্র 1 বছর ফেলে রাখা তাদের পক্ষে সম্ভব নয়, এটি দ্রুত ছাপাতে হবে। তো যেমন সাম্প্রতিক সময়ে নারীর প্রতি যে ব্যভিচারটা হচ্ছে, নারীকে যে অবমাননা করার একটি সিচুয়েশন আছে, এই বিষয়ের উপর যদি আমাকে লিখে আমি 1 বছর ফেলে রাখি তাহলে কি লাভ হবে? এটি এখনই ছাপাতে হবে। এরকম বিষয়ে এটা বলছে কোনটি লেখকের পক্ষে অবনতিকর, বলছে সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর। আরেকটি বিষয় আছে, সাহিত্য কি কি, মানে সাহিত্য কি কি একেবারে পরিহার্য, কোন কোন বিষয়টি সাহিত্যে পরিহার্য। আমরা এখানে লিখছিলাম অসত্য, ধর্মবিরুদ্ধ, পরনিন্দা, পরপীড়ন, এগুলো মানে পরিহার্য, এটা আমাদেরকে বাদ দিতে হবে সাহিত্য থেকে। আরেকটা বলছে যেটা হচ্ছে মানে কোনটি রচনার পরিপাট্য বিশেষ, মানে কোনটি রচনার পরিপাট্য বিশেষ হানিজনক, বিদ্যা প্রকাশের চেষ্টা করা। মানে আমি যদি আমাকে ওয়ার্ড স্মার্ট করার চেষ্টা করি, আমি যদি আমার বিদ্যাটাকে অতিমাত্রায় প্রকাশের চেষ্টা করি, তাহলে বলা হচ্ছে বিদ্যা প্রকাশের চেষ্টা রচনার মানে এটা হচ্ছে রচনার পরিপাট্যে বিশেষ হানিজনক। এটা মানে খুবই দুঃখজনক একটি বিষয়। আমি যদি নিষ্কে এটাও ওয়ার্ড স্মার্ট চেষ্টা করি। আরেকটা যেমন গুরুত্বপূর্ণ বিষয় আছে এখানে, বলছে সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার কোনটি। আমরা এখানে লিখছিলাম সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার হচ্ছে সরলতা। কি? সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার হচ্ছে সরলতা। লেখার উদ্দেশ্য, মানে লেখার উদ্দেশ্য কোনটি বলা হচ্ছে, আমরা যে লিখি এটার উদ্দেশ্য কোনটি বলা হচ্ছে, লেখার উদ্দেশ্য হচ্ছে মূলত পাঠককে বোঝানো। কোনো একটা বিষয় আমরা যে পাঠককে বোঝানোটা হচ্ছে লেখকের উদ্দেশ্য। যাই হোক, এই ধরনের বিষয়গুলো একটু আমাদেরকে খেয়াল রাখতে হবে। আজকে আমি এই বিষয়ের উপর কথা বলছি, তোমরা আশা করি এই বাংলার নব্য লেখকদিগের প্রতি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে নিবেদন করেছেন, যে 12টি উপদেশ দিয়েছেন, সেই উপদেশগুলোর আরেকটু বাসা যখন ভালোভাবে করবা, তাহলে তখনই আরও বিস্তারিত বিষয়টি আমার ক্লাসের সাথে মানে অনেকটা মিল খুঁজে পাবা। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘরে থাকবে। আসসালামু আলাইকুম।